দোলযাত্রায় প্রত্যেককে শুভেচ্ছা। এবং একই সাথে রমজান মাস চলছে, ফলে একটা শুভ মুহূর্ত। কিন্তু শুভ মুহূর্ত হলে হবে কি, যেভাবে ইরানের খেমাইনিকে হত্যা করা হলো, আমেরিকা হত্যা করলো, এবং তারপরে কারেন্ট নিউজ গতকালের যে আহ, নতুন যে এসছিল তার জায়গায়, নামটা জাস্ট আই ফরগট দ্য নেম, তাকেও হত্যা করা হয়েছে বিমান যোগে আক্রমণ করে। ফলে একটা যুদ্ধ ও রণনীতির দিকে যাচ্ছে। অথচ পিকিউলিয়ার ব্যাপার হচ্ছে যে আমরা ভারতবাসী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো পক্ষই নিতে পারছেন না, যদিও এটা বাস্তব যে আহ, একটা সংকটময় মুহূর্ত ভারতের কাছেই এসে গেছে, কারণ ইরানের কাছে কিন্তু আমরা খুব সস্তায় তেল কিনতাম। ফলে একটা ধারণার মধ্যে যেতে হচ্ছে। তিনি যেমন চিন্তায়, তেমন কিন্তু মানে একটা সংকটের মধ্যে পড়ে রণক্ষেত্রে এবার নেমে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দোল উৎসব নিয়ে তার একটি অনুষ্ঠান ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমার সৌভাগ্য যে আমি সেখানে ভিআইপি কার্ড পেয়েছিলাম, এবং সেই ভিআইপি কার্ড পেয়ে আমি তো ভাবলাম যে আজকে নর্মাল, কারণ গত বছরও হয়েছিল গান বাজনা ইত্যাদি ইত্যাদি। এই যে আপনার পাশে ছবিটা যাচ্ছে, তো সেখানে কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী রূপটাই নিলেন। এবং রণংদেহী রূপটা নেওয়ার পর তিনি যেগুলো বললেন, দিস ইজ দ্য পিকচার, তিনি চ্যালেঞ্জ করলেন। কি বললেন পরে বলছি। কিন্তু সব থেকে মজার একটা ব্যাপার বলে আজকের অনুষ্ঠানের একেবারে মুখবন্ধটাকে শেষ করে মূল অনুষ্ঠানে যাব, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে আমি ফেসবুকে একটা কথা বলেছিলাম। শান্টু পান একটি আরমাচ বাংলায় তিনি কাজ করেন, ঘোরতর বিজেপি, এবং বিজেপি পারলে লেজুর হয়ে ঘুরে বেড়ান। তাকে আমি বলেছিলাম, শান্টু, এটা কিন্তু জীবন না, যেদিনকে দিন কাল উলট পালট হবে সেদিনকে কিন্তু তুই বিপাকে পড়বি। মানে আমার এটা প্রত্যেকে দেখেছি। হ্যাঁ, গতকালই অমিত শাহ এখন কলকাতায়, অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে তিনি জয়েন করে ফেললেন। তিনি মানে সেই ছোকরা বিজেপিতে। তাহলে আমাকে সাংবাদিক ফাংবাদিক বা চটিচাটা আমাদের আর বলবেন না। হ্যাঁ, একবার জুতো চাটা সাংবাদিকের চরিত্র উন্মোচিত হয়ে গেল। এবং আমি খুশি যে অবশেষে প্রশ্নের একটা পাঞ্চ বিজেপির মুখোশ খুলে দিল এবং সংবাদ মাধ্যমের, এন্ড দ্যাট ইজ দ্য পাঞ্চ অফ প্রশ্ন। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। দোল উৎসব, আপনারা অনেকেই হয়তো তড়িঘড়ি দৌড়ঝাঁপ করছেন, ছুটির মেজাজে আছেন। সত্যি তো, আমাদের একটা কথাই রয়েছে, যাদের ছুটি ছাড়া যারা পায় না তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে কিরে তোর ছুটি নেই, সে বলে হ্যাঁ ছুটি আছে, ছুটি পাই দোলে আর মোলে। দোলে মানে হচ্ছে কি দোল উৎসব বেরোতে পারবো না ভাই, আর মোলে মানে ওটা যে মরে গেল তার ছুটির ব্যাপার নেই। তাহলে দোলে আর মোলের মধ্যে আজকে দোল। এবং একই সাথে কিন্তু কি চমৎকার ব্যাপার দেখুন, রমজান মাস তার ইয়ে চলছে, রমজান মাসের ইফতার চলছে। আজকেই রাত্রিবেলা আমার ইফতারের একটা দারুণ জবরদস্ত নেমন্তন্ন আছে, ফলে সবাই আমরা আনন্দে আছি। কিন্তু সেই আনন্দ অনেকটাই নিরানন্দ হয়ে গেল জ্ঞানেশ কুমারের 28 তারিখে বেরোনো যে লিস্ট, তাতে দেখা যাচ্ছে 60 লক্ষের উপর নাম প্রশ্নবোধক চিহ্নে চলে গেছে। আমি বলবো না ছাটাই কাটাই হয়েছে, প্রশ্নবোধক চিহ্নে চলে গেছে। এবং এটা মানে অদ্ভুত ধরনের কিছু ঘটনা আপনাদের সামনে আজকে প্রকাশ্যে বলবো, যেটা আমি বলেছিলাম পরে বলবো, কিন্তু আজকেই উৎসব মুখরিত দিনে আমি এই জ্ঞানেশ কুমারের কিছু কীর্তি আপনাদের সামনে তুলে ধরবো, যে কি কনস্পিরেসি, কি ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের জায়গাটি কিন্তু ধরতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবচাইতে আগে যিনি ধরেছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেক কিন্তু ইতিমধ্যে হিন্টস দিয়ে দিয়েছেন যে তারা কি করবেন বা না করবেন। এবং এটা প্রবীরবাবু যেখানে শেষ করেছেন সেখান থেকে আজকের অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে। অর্থাৎ কিনা বিজেপির কনস্পিরেসি এবং তার সঙ্গে শুভেন্দুর অবস্থান নিয়ে তিনি যা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের জায়গা থেকে বিজেপির মধ্যেই তো অভ্যন্তরের মধ্যে গন্ডগোল। তো সেই গন্ডগোলের জায়গা থেকে কিন্তু অনেকটাই নিজেদেরকে গুছিয়ে গাছিয়ে নিতে পেরেছেন দোলের দিন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং তারও আগের দিন অর্থাৎ রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে, রবিবার বা শনিবার যাই হোক, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং একেবারে রণক্ষেত্র। যেটা ইরান আমেরিকার কথা দিয়ে শুরু করলাম, যে খামেনিকে খুন করেছে আমেরিকা এবং তারপরে যে রাষ্ট্রপ্রধান এসে তাকেও খুন করেছে, ফলে সেটা যেমন বিশ্বব্যাপী একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে, তেমন গুজরাট লবি এবং পশ্চিমবঙ্গ বা বাংলার রণক্ষেত্র কিন্তু শুরু হয়েছে। অভিষেকের বক্তব্যের কিছু অংশ আমরা তুলে ধরবার চেষ্টা করছি, যদি তুলে ধরতে পারি তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাইছি অভিষেক কি বলেছেন, আমরা দেখাবো। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো SC ST সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে, যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয়, তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। এখানে মমতা বালা ঠাকুর রয়েছে। যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, গাইঘাটা থেকে মতুয়া ভাইয়েরা, পাগল গোসাই মাথায় করে জল নিয়ে গেছিল রাম মন্দিরে দেবে বলে, ঢুকতে দেওয়া হয়নি। ভুলে গেছেন সেসব দিন? দেশের রাষ্ট্রপতি একজন ST মহিলা, রাম মন্দিরের উদ্বোধনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব প্রতিনিধিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। একজনকে। আমাদের গর্বের যে দেশের রাষ্ট্রপতিও এই বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে। রাষ্ট্রপতিও এই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলছেন, বললেন অভিষেক। ফলে সম্মান কি করে জানাতে হয় অভিষেক দেখিয়ে দিলেন। দলের অধিনায়ক এবং সর্বোচ্চ নেত্রীর সঙ্গে তাল মিলিয়ে তিনি এগোচ্ছেন। তবে আপনাদেরকে বলি যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার রণক্ষেত্রে পরিণত করলেন দোল উৎসবকে, এবং সুন্দর তিনি শুরু করেছিলেন। আমরা যেমন উপস্থিত ছিলাম, নানান ভাষাভাষী, মানে আমাদের বাংলায় থাকা পাঞ্জাবিরা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে নাচ করলেন। তারা ধরে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি নাচলেন তাদের সঙ্গে দোলের হোলির নাচ। তিনি গুজরাটিদের সঙ্গে ডান্ডিয়ার নাচ নাচলেন এবং একেবারে একটা মিলন উৎসবের যা যা করা সম্ভব সেগুলো তিনি করলেন। তারপরে তিনি বক্তব্য রাখতে আরম্ভ করলেন এবং বক্তব্য রাখতে গিয়ে কিন্তু রণক্ষেত্রে মমতার হুঙ্কারটা তিনি দিয়ে দিলেন। এবং আপনারা দেখছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা গুজরাটিদের সঙ্গে, এটা পাঞ্জাবিদের সঙ্গে তিনি নাচলেন এবং এটাও ওই স্থানীয়। এইবারে আপনাদেরকে আসল জায়গাটা বলি, যে নাম বাদ যেতে 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 এমন অবস্থা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে আঙুল তুলে বললেন যে আমার কনস্টিটিউয়েন্সিতে 2,30,000-এর মতন ভোট রয়েছে, তার মধ্যে 47,000 মাইনাস হয়েছে, ভোট দেবে কে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন, একবারে আঙুল তুলে বললেন যে একটি ভোটও যদি ভবানীপুরে থাকে তাহলে ওই একটা ভোটেই আমি জিতবো, চ্যালেঞ্জ ছুড়লেন। এবং আপনারা জানেন যে 6 তারিখে কিন্তু এসপ্ল্যানেড ইস্টে তারা ইয়েতে ধর্নায় বসবেন লাগাতার। এবং অভিষেক যেটা শঙ্কা ভাবছেন যে এত ঢিলেঢালা জ্ঞানেশ কুমার, এটাকে কোন রকম ভাবে তালে গোলে, মানে ওদিকে বিচারপতিরা বলছেন যে দেরি করা চলবে না, তাড়াতাড়ি করো, তিনি এটা ধানাই পানাই করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং পিছিয়ে দিলে সেটা রাষ্ট্রপতি শাসনে পরিণত হবে। তিনি বলেছেন, অভিষেক বলেছেন যে যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন বা মমতার সহযোগীরা বলেছেন
সে মুহূর্তে মমতা কিন্তু বিরোধী মুখ হয়ে যাবেন। তাকে সামাল দেওয়ার মতন ক্ষমতা অমিত শাহজির নেই। তিনি এসে এখানে আজকে যতই লাফালাফি করুন, যতই শান্টু পানকে ফ্ল্যাগ হাতে করে দলে ঢোকান, ওখানেই শেষ, খতম। প্রবীরবাবু বলে গেছেন। আপনাদেরকে বলি যে পকেট মার যে বাসের ট্রামে পকেট কাটে, তাকে যদি গিয়ে বলা যায় যে আরে দেখে শুনে মারিস ভাই, এমন লোকের মারিস না যে সে হয়তো পুলিশে চাকরি করে, এমন লোকের মারিস না সে হয়তো কোর্টে কাজ করে, পকেট মার কি তা শুনবে? পকেট মারের কি সে সেন্স থাকে? সে যখনই দেখে যে কারুর পকেট লক করছে, সে তখন পকেটটা কেটে দেয়। পরে জানতে পারে আরে কি সর্বনাশ করে ফেলেছি, এ তো প্রশাসনের একটা লোকের পকেট কেটে ফেলেছি। জ্ঞানেশ কুমারের অবস্থা তাই। জ্ঞানেশ কুমার কাটতে 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 এমন জায়গায় গেছেন, সামাল দিতে পারছেন না। তিনি ভারতের প্রাক্তন ফুটবলার এবং অধিনায়ক মেহতাব হোসেন, যিনি ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলেছিলেন, রেগুলার টিভিতে কমেন্ট্রি করেন, তার নাম কেটে দিয়েছে মানে কোয়েশ্চেন করে দিয়েছে যে তোমাকে যোগাযোগ করতে হবে। ভাবতে পারেন যে রক্ত ঘাম ঝরিয়েছে এই মেহতাব হোসেন, তার নাম বাদ, ইকিরে বাবা। এবং আরো আশ্চর্য হবেন এটা শুনে যে কয়েকদিন আগে যে ওয়ার্ল্ড কাপ হলো মেয়েদের, তাতে করে ভারতীয় চ্যাম্পিয়ন দলের রিচা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলেন, স্বয়ং সেখানে উপস্থিত হয়ে, এই যে রিচার হাতে ওয়ার্ল্ড কাপটা, এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের অন্যতম রিচা ঘোষের কে ডেকে পাঠিয়েছে যে তোমার নাম নিয়ে গন্ডগোল আছে। মানে পকেট কাটতে কাটতে স্থান কাল পাত্র ভুলে গেছে। বিরতিতে যাব, বিরতির পরে একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো। আরো একটা লোকেরও কেলেঙ্কারি হয়েছে, সেটা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনাদের আজকে বেশিক্ষণ আটকাবো না, তার কারণটা যে দোল উৎসব, আপনাদের উৎসব, কিন্তু ভয়ঙ্কর একটি জিনিস দেবো এক্সক্লুসিভ, যেটা দেখে আপনারা চমকে যাবেন। একটা ছোট্ট বিরতির পর, যাবেন না কোথাও, বিরতির পরে ভয়ঙ্কর জিনিসটা দেখাবো যে পকেট কাটতে কাটতে এমন লোকের পকেট কেটে ফেলেছে জ্ঞানেশ কুমার, সেটা হাস্যকর নয়, সেটা ভয়ঙ্কর, সারা পৃথিবীর কাছে হাসির। বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। ওই যে বলছিলাম না যে পকেট মারকে যদি বলা হয় যে লোক বুঝে পকেট কাটিস, সেটা কি সম্ভব? পকেট মার সে তো কাঁচি হাতে উঠছে বা ব্লেড হাতে উঠছে, খ্যাচ 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 করে কাটতে কাটতে, পরে বোঝে কি লেঙ্কারি কার কেটেছে। তো সেই পকেট মারের পকেট কাটাটা শুরু হয়েছিল একেবারে আমাদের নোবেল জয়ীর সময় থেকে, যে তার পকেট কাটা হয়েছে। তো লোকে বলেছে, বিচারপতিরা বলেছে, কার এটা করেছো, এটা কি করেছো, এটা করলে কি করে, ইত্যাদি ইত্যাদি কথা। সেটা করতে করতে কি হয়েছে জানেন? এই ডিভিশন বেঞ্চ, যেখানে এই এসআইআর নিয়ে নাড়াচাড়া চলছে, অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি কলকাতা থেকে গেছেন, দেখুন কাণ্ড। এটাকে ফুল ফ্রেম করলে আরো আপনারা আনন্দ পাবেন, তার লেখাটা পড়বেন জয়মাল্য বাগচির কি ত্রুটিটা গেছে। ফুল ফ্রেমটা আপনারা দেখে নিন, দেখুন আপনারা, এটা জয়মাল্য বাগচি, যিনি বিচারপতি। এক্সক্লুসিভ নিউজ ফ্রম এনকে ডিজিটাল। দেখুন, মানে বিচারপতির নামে পর্যন্ত গন্ডগোল, এবং যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে বিচারপতিও ভোট দিতে পারবেন না, যে এটা নাম হতেই পারে না। কারণ জয়মাল্য বাগচি যে আই কার্ডটা দেখাবেন, তার বিচারপতির যে আই কার্ডটা দেখাবেন, তার তো মানে তিনি তো সর্বোচ্চ পদে, তো সেই কার্ড তিনি দেখাতে গেলেই বলবে যে আরে আপনার নাম তো জয়মাল্য, তা আপনি কি করে যাচ্ছেন? মানে কোথায় পৌঁছেছে ছ্যাঁচড়ামিটা একবার বুঝবার চেষ্টা করুন। মানে একেবারে গণতন্ত্রকে কি বলা যায়, একেবারে খতম করে দেওয়া হয়েছে। যেভাবে খেমাইনিকে খুন করেছে আমেরিকা, সেভাবে বাংলাকে খুন করতে চাইছে এই ভ্যানিশ কুমার, ভ্যানিশ করে দিতে চাইছে।
আপনারা এবার একটা শেষ ঘটনা শুনুন ছোট্ট করে। আপনাদেরকে বলি, এই যে 14 তারিখ 14ই ফেব্রুয়ারি, একেবারে ভেতরের অন্ধকার খবর আপনাদের বলছি, যেটা এক্সক্লুসিভ এবং বিগ সোর্সে খবরটা যেটা পেয়েছি, যে 14 তারিখ অব্দি যে নামের লিস্ট ফিস ছিল সেটা ভয়ঙ্কর সংখ্যার জায়গা ছিল বিজেপি। এটা দেখে বনশাল বাবু বলে এক ভদ্রলোক আছেন, তিনি গিয়ে শোনা যাচ্ছে ভ্যানিশ কুমারের সঙ্গে গোপন বৈঠক করেন 14ই ফেব্রুয়ারি তিনি বৈঠক করেন, যাতে করে 16 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে 10 লক্ষ ভোটারের নাম কাটা যায়। আবারও বলছি, এই ভ্যানিশ কুমার গিয়ে বৈঠক করলেন, ভ্যানিশ কুমারের সঙ্গে বৈঠক করলেন বনশাল, তিনি বললেন 10 লক্ষ লোকের নাম আরো কাটুন এবং তার মধ্যে ম্যাক্সিমাম যেন মুসলিমের নাম হয়, এবং মুসলমানদের নাম কাটা যাচ্ছিল না। তারপরেই দেখা গেল বিধির বিধানের মতন তিনি বিধাতা হয়ে একেবারে মেহতাব হোসেনের নাম কেটে উড়িয়ে দিয়েছে, মানে গন্ডগোল করে পাঠিয়ে দিয়েছে, যাতে মেহতাব হোসেন ভোটটা দিতে না পারে। দেখলেন তো মেহতাব হোসেনের, দেখলেন ইন্ডিয়া ক্যাপ্টেন, তার নাম পর্যন্ত উড়ে গেছে। তাহলে তার বিচার কে করে আপনারা ভেবে দেখতে পারেন? আপনি যে কোনো রাজনৈতিক দলেরই মানুষ হন, আজকে সিপিএম কংগ্রেস এই ব্যাপারে কিন্তু আন্দোলন করছে না, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখে রণক্ষেত্রে নামছেন, সে নামাটা কিন্তু বড় ভয়ঙ্কর। সারা ভারতবর্ষ কেন সারা এশিয়ার মধ্যে এমন কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেই, যিনি কিন্তু আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা কুড়িয়ে ফেলে আগুন জ্বালো, সেই জ্বলন তিনি দেখাবেন 6 তারিখ থেকে ভোটের রেজাল্ট অব্দি, এবং সেই জ্বলন কিন্তু জ্বালা ধরিয়ে ছেড়ে দেবে বিজেপির গায়ে। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে আবার উইশ করছি হ্যাপি হোলি, হ্যাপি দোল, এবং অবশ্যই আমার মুসলিম ভাইদেরকে বলি, রমজান মাসের রোজাতে আপনারা ভালো করে নিঃসন্দেহে আল্লাহকে ডাকুন, যেন বাংলার ভালো হয়। সেটা দোল পূর্ণিমার কৃষ্ণকে ডাকলেও ভালো, আল্লাহকে ডাকলেও ভালো, যাহা কৃষ্ণ তাহাই আল্লাহ। এই নিয়ে তো আমরা বেঁচে আছি, ভাল্লা ভাল্লা ভাল্লা। ভালো থাকুন, নমস্কার।